আজ আমরা সিনক্রোনাস মোটরের সেকেন্ড পার্টটা দেখতে থাকবো। তো এই পার্টে বাকি আলোচনা করব যে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টর সিনক্রোনাস মোটরে কিভাবে ইমপ্রুভ করা হয় সিনক্রোনাস মোটর দিয়ে, তাই তো। তো আমরা জানি যে সিনক্রোনাস মোটরের একটা সবচেয়ে ওয়াইড রেঞ্জের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য অ্যাজ এ সিনক্রোনাস ক্যাপাসিটর রূপে, তাই তো। পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করার জন্য এছাড়াও আরো অন্যান্য যেখানে অ্যাপ্লিকেশনস আছে, যেমন হচ্ছে যেখানে কনস্ট্যান্ট স্পিডের প্রয়োজন, সেরকম অ্যাপ্লিকেশনে আমরা কি করি, আমরা এই মোটরটাকে ব্যবহার করে থাকি। লাইক হচ্ছে ধরো পাম্প, আমাদের পাম্প বানাতে হবে যেখানে কনস্ট্যান্ট একটা স্পিডের প্রয়োজন। পাম্পের এফিসিয়েন্সিটা ডিপেন্ড করবে পার্টিকুলার একটা স্পিডের ওপরে। সো ড্রামাটিক্যালি পাম্পের স্পিড কি হয়, ড্রপ করে যায় ডিউ টু স্পিডের উপরে, তাই না, এফিসিয়েন্সি কমে যায় পাম্পের। তো পাম্পকে একটা কনস্ট্যান্ট স্পিডে চালানোর প্রয়োজন পড়ে। বহু সিচুয়েশনে পাম্পের ইনিশিয়ালি টর্কের বেশি ডিমান্ড থাকে না, বা সেক্ষেত্রে আমরা সিনক্রোনাস মোটর থেকে চালু করতেই পারি স্পেশাল কিছু সিনক্রোনাস মোটর দিয়ে। নেক্সট হচ্ছে যেখানে ধরো কম্প্রেসার বহু অ্যাপ্লিকেশনস আছে। কম্প্রেসার দিয়ে এয়ারকে কম্প্রেস করে একটা ট্যাঙ্কের মধ্যে রিজার্ভ করা হয়, বা সেই এয়ারটাকে কম্প্রেসড করে চেপে একটা হাই প্রেসারের একটা এয়ারকে দিয়ে অন্যান্য অক্সিলারি আমাদের মেশিনারিকে চালানো হয়। তো সেই ক্ষেত্রে কম্প্রেসারের জন্য একটা পার্টিকুলার স্পিডে চলার প্রয়োজন, কনস্ট্যান্ট একটা স্পিডে চলার প্রয়োজন। সেই রকম অ্যাপ্লিকেশনে আমরা সিনক্রোনাস মোটরকে ইজিলি ব্যবহার করতে পারি। তো এখানে আজকে আমরা যে অ্যাপ্লিকেশনসটাকে মেইনলি দেখতে চলেছি সেটা হচ্ছে সিনক্রোনাস মোটর ইউজ অ্যাজ এ সিনক্রোনাস ক্যাপাসিটর, বা যেটা পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে এমন একটা ইউনিট রূপে বা এমন একটা মেশিন রূপে। তো এটার জন্য আমাদের পেজ নাম্বার চলে আসবে 228 নম্বর পেজে, ঠিক আছে। তো পাওয়ার ফ্যাক্টরকে আমরা কেন কন্ট্রোল করতে চাইছি সেটা একটু জেনে নিই, যে আমাদের পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলের পরে যে যে সুবিধাগুলো আমরা পাই। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ফলে আমাদের মেনলি যে সুবিধাগুলো হয়, কোনো একটা সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা, বা কোনো একটা লোড, যে লোডটা ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড, তার ফলে কি হয়েছে পাওয়ার ফ্যাক্টরটা খারাপ হয়ে গেছে, বা পোর হয়ে গেছে, মানে কমে গেছে পাওয়ার ফ্যাক্টরের মান। তো সেরকম সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে ঠিক করা, করলে যে সমস্ত অ্যাডভান্টেজ গুলো হয়, যে সুবিধাগুলো হয়, সেটা একটু দেখে নিই। তো মেনলি যেটা হয় সেটা হচ্ছে রিডিউস ইন কারেন্ট। অবশ্যই কারেন্টের মানটা কি হয়, পার্টিকুলার লোডটার জন্য কারেন্টের মান কিন্তু রিডিউস করে। মানে একটা 0.5 পাওয়ার ফ্যাক্টর ওয়ালা একটা মোটরকে তুমি কানেক্ট করলে সিস্টেমের সঙ্গে, তাতে 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। কিন্তু যখন এটাকে পাওয়ার ফ্যাক্টরটাকে দেখা যাচ্ছে সিনক্রোনাস ক্যাপাসিটর বা সিনক্রোনাস মোটর দিয়ে যখন ইমপ্রুভ করে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে নিয়ে গেলে, সেম মোটর সেম সিস্টেম থেকে কি করবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট তখন ড্র করতে থাকবে, ঠিক আছে। সো এই হচ্ছে ইমপ্রুভমেন্ট। যত বেশি আমরা পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করে ওয়ান এর কাছে নিয়ে যাব বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের দিকে যাব, তত আমাদের লাইনের কারেন্ট কি হয়, রিডিউস হতে থাকে। এবার লাইন কারেন্ট রিডিউস হলে পরে অন্যান্য আলাদা ওই কারেন্ট বেশি হওয়ার জন্য যে সমস্যাগুলো, সেগুলো রিডিউস হয়ে যায়। নেক্সট হচ্ছে রিডিউসড ইন পাওয়ার কস্ট। পাওয়ার কস্টও কমে যায়। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো থাকে বা যারা সাপ্লাই করছে, তাদেরকে শুধুমাত্র তোমার লো পাওয়ার ফ্যাক্টর মেশিন যে পাওয়ারটা নিচ্ছে সেটাই শুধু তারা ডেলিভারি করে না, তারা কি করে তার সঙ্গে তাদের রিঅ্যাক্টিভ পাওয়ারকেও সাপ্লাই করতে হয় তাদেরকে। ফলে তাদের যে সিস্টেম, তাদের যে অল্টারনেটর, তাদের যে ইনভার্টার, যাই বলো না কেন, যে সিস্টেমই থাকুক না কেন, তাকে কি হতে হয়, তাকে ক্যাপাবল হতে হয় যে লোড যে পাওয়ারটা কনজিউম করবে, মানে ট্রু পাওয়ারটাকেও ডেলিভারি করার ক্ষমতা থাকতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে থাকতে হয় হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার গুলোকে, যাতে সে ডেলিভারি করতে পারে। তাহলে মোট এই দুটো পাওয়ার মিলে যে টোটাল পাওয়ার, যাকে আমরা অ্যাপারেন্ট পাওয়ার বলি, সেই পাওয়ারটা যাতে সেফলি ডেলিভার করতে পারে ওই সিস্টেমটা বা ওই ইয়েটা, তার জন্য তাদের সেই ব্যবস্থাটা করতে হয়। তো এটা করতে গেলে আমাদের কি হয়, দেখা যাচ্ছে অল্প লোড আছে, স্টিল আমাদেরকে একটা বড় ক্যাপাসিটির ট্রান্সফরমার ইনস্টল করতে হচ্ছে, ঠিক আছে। বা সেই ট্রান্সফরমার যে পাওয়ারটা পাচ্ছে তার জন্য ট্রান্সমিশন লাইনটা সেই পাওয়ারের হ্যান্ডেল করার মতো হতে হচ্ছে। থার্ডলি টপিক হচ্ছে যে আমাদের ধরো যে অল্টারনেটর আছে, সেই অল্টারনেটর ক্যাপাসিটিটা বড় হয়ে যাচ্ছে, কস্ট আলটিমেট বেড়ে যাচ্ছে বহু রকম ভাবে। এর ফলে একটা এক্সট্রা চার্জেস কিন্তু বহন করতে হয়। লো পাওয়ার ফ্যাক্টর একটা সিস্টেম কানেক্ট করলে অবশ্যই কি হয়, যার কাছ থেকে তুমি ইলেকট্রিসিটি নাও না কেন, তাকে একটা এক্সট্রা কস্ট দিতে হয়। তো এটা একটা বড় একটা পয়েন্ট। থার্ড নম্বর হচ্ছে রিডিউস লসেস ইন দ্য ট্রান্সফরমার অ্যান্ড কেবলস। অবভিয়াসলি যখনই কারেন্টের মান কমে যাবে,
লাইন থেকে, তখন ট্রান্সফরমারের এফিসিয়েন্সি একটা জায়গা পর্যন্ত গিয়ে খুব ভালো হয়ে উঠবে, আর একটা জায়গায় গিয়ে তো রিডিউস লস অবশ্যই কমে যেতে থাকবে ট্রান্সফরমারের সেক্ষেত্রে, তাই তো? কেবলস, যেটা কেবিলের যে বড় হায়ার সাইজের কেবল ইউজ করতে হচ্ছিল, সেই কেবল রিডিউস হয়ে যাবে, তাই না, তার সাইজটা অবশ্যই। তারপরে নেক্সট হচ্ছে লোয়ার লোডিং অফ ট্রান্সফরমার, অবশ্যই ট্রান্সফরমার লোড কম পড়বে, তাই না, কারেন্ট কমে গেলে সুইচ গিয়ারের উপরে লোড কমে যাবে। সুইচ গিয়ার মানে আমাদের যে সার্কিট ব্রেকার আছে, আইসোলেটর আছে, যে সমস্ত জিনিসগুলো আছে, তো তাদের উপরে অবশ্যই লোড কমে যাবে। কেবলস সেক্টর সবার উপরেই কিন্তু লোডটা কমে যাচ্ছে আলটিমেট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলে পরে। আর লো পাওয়ার ফ্যাক্টর মানে যত পাওয়ার ফ্যাক্টর খারাপ, তত এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেড়ে যাবে। ট্রান্সফরমার লোডিং বেড়ে যাবে, সুইচ গিয়ারের উপর প্রেসার বেড়ে যাবে, তাই না, লোড বেড়ে যাবে, কেবলস এর উপরে লোড বাড়বে, ঠিক আছে। ফিফথ পয়েন্ট, ইনক্রিজ ক্যাপাবিলিটি অফ পাওয়ার সিস্টেমস, তাই না, ইনক্রিজ ক্যাপাবিলিটি অফ পাওয়ার সিস্টেমস, লোড ক্যান বি মেড উইদাউট অ্যাডিশনাল ইকুইপমেন্টস, আর অ্যাডিশনাল লোড ক্যান বি মেড। এটা মানে কি, দেখো আমরা যে ট্রান্সফরমার থেকে আমরা ধরো সে 100 কিলোওয়াট পাওয়ার নিচ্ছিলাম, কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার ফলে কি হবে, দেখা যাচ্ছে তার থেকে আরো এক্সট্রা কিছু কম্পোনেন্ট বা ইকুইপমেন্ট মেশিনস আমরা কানেক্ট করতে পারবো। মানে সে তখন দেখা যাচ্ছে ট্রু পাওয়ারটা 120 কিলোওয়াট মানে 120 কিলোওয়াট পর্যন্ত সে দিতে পারছে। তার মানে একটা পোর পাওয়ার ফ্যাক্টর ওয়ালা একটা সিস্টেম, সেখান থেকে কি হয় না, অ্যাডিশনাল আমরা পাওয়ার নিতে পারছি না, কিন্তু শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে কি করতে পারছি আমরা, সেখানে আরো বেশি লোড চাপাতে পারছি, সেখানে আরো বেশি ট্রু পাওয়ারটা নিতে পারছি, কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার তখন কমে যাচ্ছে, ঠিক আছে। একটা প্রবলেম হয়ে গেল, কারেন্ট চলে গেছে, জানি না কতক্ষণ কি এটা হবে, আমার অবভিয়াসলি একটু প্রবলেম হতে পারে। নেক্সট হচ্ছে ইমপ্রুভ ইন ভোল্টেজ কন্ডিশনস অ্যান্ড অ্যাপারেটাস পারফরমেন্স। ভোল্টেজটাও অবশ্যই ঠিক হয়ে আসবে, আর অ্যাপারেটাস কিন্তু পারফরমেন্সটা, অ্যাকচুয়ালি বহু অ্যাপারেটাস বা ইনস্ট্রুমেন্ট আছে যারা কি লো পাওয়ার ফ্যাক্টরের জন্য ডিজাইন হয় না, তো সিস্টেমের লাইনে লো পাওয়ার ফ্যাক্টর হয়ে গেলে তাদের অ্যাকুরেসি নষ্ট হতে থাকে, পারফরমেন্স খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো একটা সমস্যা তৈরি হতে পারে, সেটা ইমপ্রুভ হয়ে যাবে। আর 7 নম্বর পয়েন্ট, রিডিউস ইন দ্য ভোল্টেজ ডিপ কজেস বাই দ্য ওয়েল্ডিং অ্যান্ড দ্য সিমিলার ইকুইপমেন্ট। সো লো পাওয়ার ফ্যাক্টর ওয়ালা যে মেশিন সিস্টেম হলে পরে সেখানে লোড চাপানোর সাথে কি একটা ডিপ চলে আসে, একটা ভোল্টেজ একটা ড্রপ পড়ে যাচ্ছে, তাই না, তো সেটা ইমপ্রুভ হয়ে যাবে, সেই জিনিসটা সহজে দেখতে পারবো না। বহু ক্ষেত্রে শুধু ভোল্টেজ নয়, এমনও হয় লো পাওয়ার ফ্যাক্টর একটা সিস্টেম থাকলে পরে, এখানে এক্সট্রা আমি একটু বলি, তোমাদের ভোল্টেজ দেখছো ঠিক আছে, স্টিল তোমরা দেখবে যে লোকটা যেন সে তোমাদের বাড়িতে দেখবে খেয়াল করে, গরমকালের দিকে অনেক বেশি এই জিনিসটা হয় যে একদম ভোল্টেজটা যথেষ্ট ঠিক আছে, ঠিক আছে, স্টিল আমাদের মনে হচ্ছে যেন ফ্যানটা আস্তে ঘুরছে, আমরা সবসময় মাপতে পারি না, বাট স্টিল এর জন্য হাইস্ট পারফরমেন্স চলছে না। এর কারণটাই হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টর। লো পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কি হয়, ও যতটা পাওয়ার এক্সট্রাক্ট করতে পারছে সিস্টেম থেকে সেটা করতে পারে না, ঠিক আছে, কারেন্ট একটা পিছিয়ে পড়ে, অনেক যথেষ্ট ল্যাগিং হয়ে যায়। তো ফ্যান নিজে ইটসেলফ কারেন্টকে ল্যাগ করাচ্ছে, ইন্ডাকটিভ লোড প্লাস লাইনের আগে থেকে একটা কারেন্ট যথেষ্ট পিছিয়ে আছে, তো ওভারঅল দুজনের এফেক্ট মিশে গিয়ে কি হয়, অনেক বেশি ল্যাগ করে যায় কারেন্টটা, ফলে যে ট্রু পাওয়ারটা সেটা ফ্যানের জন্য বা আমাদের যে বাড়িতে যে ফ্যানটা আছে না হাওয়ার জন্য, সেটা সেটা যথেষ্ট পাওয়ার কমে যায়, ফলে সে প্রপার স্পিডে চলতেও পারে না। এটা বহু ক্ষেত্রে হয় যে তোমরা মাপছো ঠিকভাবে, কিন্তু একটা পোর পাওয়ার ফ্যাক্টর সিস্টেমের ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তো এবারই প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে হবে। আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার আগে একটা মেথড জেনে এসেছি যে ক্যাপাসিটর ইউজ করে, তাই তো, পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করা যায়। কিন্তু আজকে বড় রেটে বড় জায়গায় এবং ফ্লেক্সিবিলিটির সঙ্গে যখন পাওয়ার ফ্যাক্টর খুব দ্রুত চেঞ্জ হতে পারে, বিভিন্ন মানের হতে পারে, হ্যাঁ, তো সেইটাকে অটোমেটেড যাতে খুব দ্রুত আমরা রিকভার করে ফেলতে পারি, বা এমন একটা রিলায়েবল সিস্টেম যেখানে ইজিলি অ্যাডজাস্টেড হতে পারে, একটা ওয়াইড রেঞ্জে আমরা কি করতে পারি, পাওয়ার ফ্যাক্টরকে কারেক্ট করতে পারি, ঠিক আছে। ক্যাপাসিটর ব্যাংক দিয়ে তোমরা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে, সেই ইউনিটির দিকে নিয়ে যেতে পারবে। কিন্তু যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়ে যায়, কোন একটা সিস্টেমের লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়ে যাচ্ছে, মানে ক্যাপাসিটি লোড অনেক বেশি হয়ে গেছে, তখন ক্যাপাসিটর লাগিয়ে কিন্তু আর পারবে না। ক্যাপাসিটর অ্যাড করলে কি হবে, তোমার ওই লাইনের পাওয়ার ফ্যাক্টর আরো খারাপ হয়ে যাবে, মানে ওটা লিডিং কারেন্ট আরো বেশি নিতে থাকবে, এগেইন পাওয়ার ফ্যাক্টরের মান কি হবে, আরো কমতে থাকবে। সো এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে, তাই না, তখন তার মান কমতে থাকবে কিন্তু আবারও। তো সেই ক্ষেত্রে ক্যাপাসিটর ইজ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন নয়, সুইটেবল নয়, তো সেটা কিছু জায়গা ভিত্তিকই থাকে, বাট সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ করা হয়েছে সিনক্রোনাস ক্যাপাসিটর বা সিনক্রোনাস মোটর। তো এটা দিয়ে আমরা কি করে করি, তো দেখো এখানে সেটাই আলোচনা করা হয়েছে। এটি আমি বলি যে এটা কিভাবে হয়। সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে তার লোড যদি ফিক্স থাকে এবং তার যদি ভোল্টেজটাও আমরা যদি
ফিক্সড দিয়ে একদম একটা প্রপার ভোল্টেজে দেওয়া হয়েছে। একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ। একটা মোটর, সিনক্রোনাস মোটর, তাকে প্রপার ভোল্টেজে রাখা হয়েছে, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করছে না, ভোল্টেজের মান একদম সেম, ঠিক আছে, কনস্ট্যান্ট। আর লোডও কি আছে, কনস্ট্যান্ট আছে, বা লোডের মান পাল্টাচ্ছে না, ঠিক আছে। এরকম অবস্থায় যদি আমরা এক্সাইটেশনকে চেঞ্জ করি, এক্সাইটেশন মানে ওই যে রোটেটিং ম্যাগনেটটা আছে যেটাতে আমরা ফিল্ড বানিয়েছি না, ওখানে ম্যাগনেটের কয়েল গুলো আছে যেখানে আমরা ডিসি সাপ্লাই দিয়েছি, দিয়ে এক্সাইটেশন করে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। তো সেরকম জায়গায় যদি আমরা এক্সাইটেশনের মানটাকে পাল্টাতে থাকি, তাহলে দেখবো সে সিস্টেম থেকে যে কারেন্টটা নিচ্ছে মোটরটা, সেটা চেঞ্জ হতে থাকবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে যদি আমরা এক্সাইটেশনের মান কমাতে থাকি, কারেন্ট ইটসেলফ কি হতে থাকবে, কারেন্টের যে অ্যাঙ্গেলটা সেটা বাড়তে থাকবে, কারেন্টের অ্যাঙ্গেল কি হতে থাকবে, বাড়তে থাকবে, ভোল্টেজের সঙ্গে কারেন্টের অ্যাঙ্গেল বাড়তে থাকবে, ঠিক আছে। সিমিলার ওয়েতে যখন এক্সাইটেশন আস্তে আস্তে বাড়াতে থাকছি, তখন দেখবো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। এটা মজার জিনিস, যত এক্সাইটেশন আমরা বাড়াতে থাকছি, তত ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ফলে যত অ্যাঙ্গেল তাদের মধ্যে কমে যাবে, তখন পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, তত ভালো হবে। এই করতে করতে এক্সাইটেশনটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলাম, যখন গিয়ে দেখলাম ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল তৈরি করেনি তারা, তারা একদম সেম ফেজে আছে, তাদের মধ্যে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট নেই, ফেজের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাহলে তখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে এই সিনক্রোনাস অল্টারনেটরের এক্সাইটেশন চেঞ্জ করে আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের দিকে নিয়ে যেতে পারছি, ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের দিকে তাকে টেনে নিয়ে যেতে পারছি। তারপরে এক্সাইটেশনের মান যদি ফার্দার এক্সাইটেড করা হয়, যাকে বলা হচ্ছে ওভার এক্সাইটেড, যে মান আছে তার থেকে বেশি মানের এক্সাইটেড করা হচ্ছে একটু বেশি ভোল্টেজ দিয়ে, তখন কি হবে, তখন দেখবে যে অটোমেটিক্যালি এগেইন ভোল্টেজ আর কারেন্টের মধ্যে আবার অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, কিন্তু এটা লিডিং অ্যাঙ্গেল। এবার কারেন্ট কি হচ্ছে, এবার আর পিছিয়ে নেই, কারেন্ট হচ্ছে এবার এগিয়ে যাচ্ছে খুব সমানে, সো কারেন্ট লিড করছে। এবার যত এক্সাইটেশনের কারেন্ট আমরা বাড়াতে থাকবো, তত বেশি কি হবে, লিডিং কারেন্টও তত বেশি বাড়তে থাকবে, মানে ঠিক আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে শুধুমাত্র ফিল্ডের এক্সাইটেশনকে আমরা চেঞ্জ করে আমরা কি করতে পারছি, আমরা এই অল্টারনেটরটাকে কোনো সময় হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টর, কোনো সময় হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা লিডিং পাওয়ার ফ্যাক্টর, যে কোনো অবস্থাতে আমরা কিন্তু চালাতে পারছি, শুধুমাত্র এই একটা প্যারামিটারসকে অ্যাডজাস্ট করে। তোমাদেরকে বলেওছিলাম আগে যে আমরা জানবো যে কি করে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করা হয়। তো এখানে এই এই টোটাল যে এক্সাইটেশন কারেন্ট, এর ফলে যে লাইন থেকে যে কারেন্টটা নেয়, আচ্ছা যে একটা জিনিস বলে রাখি, যেহেতু এর আউটপুট লোডটা ফিক্সড, তাহলে আউটপুট পাওয়ার কি হয়ে যাচ্ছে, ফিক্সড, তাহলে ভি, তার ইনপুট পাওয়ারটাও কি হয়, তার লস গুলো তো ফিক্সডই হয়ে যাচ্ছে, লস তো ফিক্সডই হয়ে যায়, কারণ হচ্ছে তার হচ্ছে ভ্যারিয়েবল লস হচ্ছে না, আর যেটুকু আছে কারেন্টের জন্য সেটা সামান্য একটা ডিফারেন্স, ফলে তার ইনপুট পাওয়ার যেটা, সেটা ভি আই কস থিটা, এটাও রিমেন কনস্ট্যান্ট। আমরা ধরে নিচ্ছি যে তার ইনপুট পাওয়ারটাও কি হচ্ছে, কনস্ট্যান্ট। এমন একটা টাইমে তার ইনপুট পাওয়ারটা কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ভোল্টেজ ফিক্সড আর ওদিকে কস থিটা, তো এখানে ভোল্টেজ ভি আই কস থিটা, তাহলে এখানে ভোল্টেজ যখন ফিক্স, তখন এখানে চেঞ্জ হওয়ার মতন কারা কারা আছে, আই আর হচ্ছে কস থিটা, আই মানে হচ্ছে কারেন্ট আর কস থিটা মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। সো যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে, তখন অটোমেটিক্যালি কারেন্টও কি আর রিডিউস হয়ে যায়, যাতে এই দুটো গুণ করা মানটা ওই আর টোটাল ভোল্টেজ, এই তিনটের গুণ করা মানটা যাতে টোটাল পাওয়ারের সঙ্গে, ইনপুট পাওয়ারের সঙ্গে সমান হয়। তাহলে ভিআই কস থিটা একটা জায়গায় তোমাদেরকে দেখায়, একটু সুবিধা হবে। এই যে এখানে দেখো ভিআই কস থিটা দেখতে পাচ্ছ, এখানে ভিআই কস থিটা। তো মনে করো ভোল্টেজটা ফিক্সড আছে, পাওয়ারটাও ফিক্সড পাওয়ার নিচ্ছে সেই ইনপুট থেকে, তাহলে সেক্ষেত্রে যখনই এক্সাইটেশন পাল্টাবো, তখন অবশ্যই পাওয়ার ফ্যাক্টরের মান মানে কস থিটার মান পাল্টাবে আর কারেন্টের মান পাল্টাবে। কিভাবে, কস থিটার মান যদি কমে যেতে থাকে, তাহলে কারেন্টের মান বৃদ্ধি পেতে থাকবে, কারেন্টের মান যদি কমতে থাকে, তাহলে কস থিটার মান বাড়তে থাকবে, মানে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হতে থাকবে, ঠিক আছে। এইভাবে টোটাল ওভারঅল ইনপুট পাওয়ারটা তার কি হয়, ফিক্সড হতে থাকে, ঠিক আছে। এখন জেনে নিই যে ভি কার্ভ অফ সিনক্রোনাস মেশিন, এর ভি কার্ভটা কি, ভি কার্ভটা হচ্ছে যে সিনক্রোনাস যে মেশিন আছে বা মোটর বলো বা সিনক্রোনাস ক্যাপাসিটর বলো, এর ক্ষেত্রে যে এক্সাইটিং কারেন্ট
আর হচ্ছে আর্মেচারে নেওয়া কারেন্ট, আর্মেচারে যে ইনপুট কারেন্টটা হচ্ছে, এই দুটোর মধ্যে যে রিলেশনসটাকে দেখানো হয় সেটা হচ্ছে তার কি পার্টিকুলার যে ভি কার্ভ। ভি কার্ভ নাথিং বাট এক্সাইটেশন কারেন্ট আর ভার্সেস হচ্ছে আর্মেচার কারেন্ট। তো এই দুটো যে ফলে যে আমরা গ্রাফটা পাই সেটা হচ্ছে এখানে ভি কার্ভ। তো ভি কার্ভটা আমরা একটু দেখে নিই, একটু আন্ডারস্ট্যান্ড করি যে এটা কি বোঝাতে চাই। দেখো এই যে 2 নম্বর ফিগারে তোমাদের নিচের দিকে এই জিরো অরিজিন থেকে এইদিকে যেটা যাচ্ছে এটা এক্সাইটেশন কারেন্ট, ওকে। আর এইদিকে ওপর দিকে যেটা দেখাচ্ছে এই অ্যাক্সিসটা হচ্ছে ওপর দিকে ভার্টিক্যালি হচ্ছে আমাদের আর্মেচার কারেন্টের লাইন, ঠিক আছে। এবার দেখো এখানে অনেকগুলো ভি আকারের শেপে কার্ভ দেখানো হয়েছে, তাই না, গ্রাফ দেখানো হয়েছে। ফার্স্ট কার্ভটা হচ্ছে ইউনিটি পাওয়ার, ইউনিটি আউটপুট, মানে যখন ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে ওই মোটরটা থেকে, তখন এই কার্ভটাকে ফলো করে। যখন 0.7% তারপরে লোড আছে তখন, 0.5% লোড আছে তখন, আর 0.25% লোডিং, মানে 1/4 লোড আছে অল্টারনেটরের উপরে, সরি সিনক্রোনাস মোটরের উপরে তখন। আর এটা হচ্ছে নো লোড, সেই ক্ষেত্রে যে কার্ভটা ফলো করবে। তো এই কার্ভের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে দেখো যখন ইউনিটি লোডটাকে দেখো, ইউনিটি লোডের এই কার্ভটাকে দেখো, যে যখন এক্সাইটেশন কারেন্টের মান কোথায় আছে, মানটা এই সোজাসুজি নেমে আসো এইটা, তো এখান থেকে এটা হচ্ছে এক্সাইটেশন কারেন্টের মান, তাই তো। এই যে সবচেয়ে নিচের পয়েন্টটা যেটা স্ট্রেট নেমে আসবে সেটুকু হচ্ছে কারেন্ট। তো এক্সাইটেশন কারেন্টের মান আস্তে আস্তে নেমে গেছে, তাই তো, কমেছে। এক্সাইটেশনের মান আস্তে আস্তে এদিক থেকে এদিকে গেলে বাড়ছে। তো এক্সাইটেশন যত আমরা বাড়াচ্ছি তত এই যে কারেন্টটা দেখো, কারেন্টটা গ্রাফের এইটা সবচেয়ে হাইয়েস্ট মাথা দেখানো হয়েছে, আরো উপরের দিকে আছে কিন্তু দেখানো হয়নি। তো কারেন্ট তখন অনেক বেশি। যখন এক্সাইটেশনকে বাড়াতে থাকছি, এক্সাইটেশন ধরে এখানে এই পয়েন্টে আনলাম, তখন স্ট্রেট চলে যাও, তখন কারেন্টের মান এই জায়গায়। আরো এক্সাইটেশন বাড়াচ্ছি, কারেন্টের মান সবচেয়ে কম। এবার এক্সাইটেশন এইখানে যখন সবচেয়ে কম, তখন সে সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটও দিচ্ছে, কিন্তু মেশিনটা তখন চলছে কোথায় না, দেখো এই যে ডট 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 দেওয়া কার্ভটা দেখাচ্ছে যে এটা হচ্ছে তার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলছে। আর এই কার্ভটা বোঝাচ্ছে 0.8 ল্যাগিং কে, এইদিকে হচ্ছে 0.8 লিডিং কে বোঝাচ্ছে, এই জোনটা হচ্ছে 0.8 লিডিং জোন, ঠিক আছে। এর থেকে 0.5 এর জন্য এখান থেকে ডট 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 করে 0.6 হবে, 0.4 হবে, আস্তে আস্তে আরো লো পাওয়ার ফ্যাক্টর গুলোকে দেখানো সম্ভব। কিন্তু আমরা একটা জোনে দেখিয়েছি পাওয়ার ফ্যাক্টরটাকে। এখান থেকে এইটুকুর মধ্যে কি হচ্ছে, এক্সাইটেশন কারেন্ট চেঞ্জের সাথে সাথেই দেখো তার সাথে প্যারালালি 0.8 থেকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর চলে যাচ্ছে, আবার নালে 0.8 লিডিং এর দিকে চলে যাচ্ছে, তাই তো। সকালে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম, সেগুলো কিছু ডিস্টার্ব তৈরি হয়ে গেছে বলে আমি টোটালটা এটা আবার নতুন করে করতে হচ্ছে আমাকে, ঠিক আছে। আমার ফোনের ভীষণ প্রবলেম হয়েছিল, খারাপ হয়ে যায়, ফাইনালি আমাকে একটা ফোন কিনতে হয় এখন। তো এখন ঠিক হচ্ছে আস্তে আস্তে, আমি সমস্ত জিনিসগুলোর মধ্যে লগ ইন করছি এক এক করে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো আমি এই পর্যন্তই যেটা বোঝালাম, দ্যাট ইজ কল দ্য ভি কার্ভ। আমি প্রয়োজনে আরো বেশি বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। এখন হয়তো শোনারও একটু অডিওটা শুনতেও খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু কারেন্ট চলে গেছে, আমি প্রসেসিং করে ছেড়ে দিচ্ছি। তো আমি নেক্সট পার্টে আবার বলে দিচ্ছি, আজকে কালকে আর একটা ভিডিও আমি বাকি শেষ করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। তোমরা সবাই এই ভিডিওটা দেখো, বন্ধুদেরকেও বলো দেখার জন্য, ঠিক আছে। একটু লাস্ট যে টপিকটা আমি আলোচনা করবো সেটা একটু বলে দিই, যে ফ্লিপকার্টটা নিয়ে আরেকটু বিস্তারিত বলে দেবো। আর হচ্ছে ডিফারেন্ট টাইপের টর্ক গুলো যেগুলো হয় সিনক্রোনাস মোটরের, ডিফারেন্ট টর্ক অফ সিনক্রোনাস মোটর। তো বহু টাইপের টর্ক আছে, যেমন স্টার্টিং টর্ক, রানিং টর্ক, ফুল ইন টর্ক, ফুল আউট টর্ক, ঠিক আছে। এই পার্টিকুলার আলাদা আলাদা করে 4 রকম টর্ক আমরা জানবো, যে কোন কোন টর্ক গুলোকে কি নাম বলা হয়, ঠিক আছে। তো এইটা দিয়ে বললে আমাদের সিনক্রোনাস মোটরটাও শেষ হয়ে যাচ্ছে। তারপরে রোটারি কনভার্টার আছে, যেটা আজকে পারলে আমি শেষ করে দেবো, সামান্য একটা ছোট টপিক, ঠিক আছে। তো আলটিমেট আমাদের থার্ড সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমার যেটা চাইবো সেটা হচ্ছে আমি এই সপ্তাহে তোমাদের একটা এক্সাম নেবো, ঠিক আছে। আশা করি তোমরা যদি ঠিকঠাক শুনতে পাও, তাহলে আমি বলছি যে তোমাদের এই সপ্তাহে আমি কি করবো, একটা এক্সাম নেবো, ফাইনালি থার্ড সেমিস্টারটা শেষ হয়। এবার ফোর্থ সেমিস্টারটা আমরা ঢুকে পড়বো। আশা করি অন্য স্যাররাও সেই ফোর্থ সেমিস্টার নিয়ে দেখিয়েছে, তোমরা কিছু পড়াশোনা করেছো। আমি বাকিটা ফোর্থ সেমিস্টারের মধ্যে ঢুকে পড়ছি। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই থাকলো।